সাবোটেজ, অর্থাৎ এটি কোনো নিছক দুর্ঘটনা নয়, এটি একটি আমি মনে করি পরিকল্পিত উপায়ে একটি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে আমি মনে করি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জড়িত থাকার অনেক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের লোকজন যারা, তারা তো এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত সেটা তারা কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে এবং সেনাবাহিনী সম্পর্কে ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজার একটি ভয়ঙ্কর প্রতিবেদন করেছে। বাংলাদেশে নাকি ভারতের সেনাবাহিনী আসতেছে প্রশিক্ষণ দেওয়ার জন্য। সেনাবাহিনীকে নিয়ে এমন ভয়ঙ্কর রিপোর্ট করেছে আনন্দবাজার পত্রিকা। দর্শক, এই বিষয় নিয়ে আলোচনা শুনবো। পাশাপাশি সেনাপ্রধানকে নিয়ে আরও কিছু নতুন তথ্য দিয়েছেন নাগরিক টিভির উপস্থাপক নাজমুস সাকিব। তিনি চলে গিয়েছেন কানাডাতে এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আবার ফেরত এসেছি। তো প্রিয় দর্শক, এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আজ আপনাদের উদ্দেশ্যে আমি যে ভিডিওটি বানাচ্ছি, এটির থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে মূলত কোন বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। প্রিয় দর্শক, গত 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং তা নিয়ে তখন থেকেই বেশ কিছু কথাবার্তা কিন্তু মিডিয়াতে চলছে। তো এই বিষয়ে আমার যে ওপিনিয়ন সেটি আমি আপনাদের সামনে আজ এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করতে যাব। পাশাপাশি আমি আপনাদের সামনে আরও কিছু সমসাময়িক প্রসঙ্গে আমার যে মতামত সেটা আমি তুলে ধরব। তো প্রিয় দর্শক, আমি সমসাময়িক প্রসঙ্গে আমার যে মতামত সেটি প্রথমেই তুলে ধরতে চাই। অর্থাৎ আপনারা জানেন যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এটি নিয়ে আমি একটু কিছু কথা প্রথমে বলতে চাই। এই সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটি আর অনেকের মতো আমিও মনে করি যে এটি একটি সাবোটেজ, অর্থাৎ এটি কোনো নিছক দুর্ঘটনা নয়, এটি একটি আমি মনে করি পরিকল্পিত উপায়ে একটি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে আমি মনে করি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জড়িত থাকার অনেক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের লোকজন যারা, তারা তো এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত সেটা তারা কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে এবং তার অংশ হিসেবে এই প্রকল্পটিও তারা বাস্তবায়ন করেছে বলে আমি মনে করি। তাই মনে করি যে ডক্টর ইউনূসের সরকারের উচিত হবে অনতিবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পাশাপাশি আমি মনে করি সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর এলাকাতে এ ধরনের একটি ঘটনা ঘটিয়ে দিয়ে কিন্তু আওয়ামী লীগের দোসরেরা প্রমাণ করলো যে তাদের সক্ষমতা কত বেশি, বা এই সরকারের আশেপাশে তারা যে কত বেশি মাত্রায় তারা রয়েছে এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। তো আমি মনে করি যে এখন এদেরকে আইডেন্টিফাই করার সময় এবং বের করতে হবে যে কারা আসলে এই সরকারের ভেতরে ঘাপটি মেরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর তারা লুকিয়ে আছে, এদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। তো প্রিয় দর্শক, এবারে চলে আসা যাক মূল প্রসঙ্গে, অর্থাৎ বিক্রম মিশ্রির সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো এটি নিয়ে কিন্তু নানা ধরনের নেতিবাচক কথা আমি দেখছি যে আমাদের মিডিয়াগুলোতে হচ্ছে এবং বলা হচ্ছে যে এই বৈঠকটি কেন করলেন জেনারেল ওয়াকারুজ্জামান, এবং কাউকে কাউকে আমি দেখলাম জেনারেল ওয়াকারুজ্জামানের তীব্র ভাষায় সমালোচনাও করছেন তারা, যে কেন এ ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হলো বা এই বৈঠকের পেছনে উদ্দেশ্য কি, এ ধরনের নানা ধরনের কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আমি এক্ষেত্রে যেটা বলতে চাই যে আসলে এখানে জেনারেল ওয়াকারকে কিন্তু যারা ছোট করার চেষ্টা করছেন বা উদ্দেশ্যমূলকভাবে তাকে খাটো করার চেষ্টা করছেন, তারা কিন্তু ব্যক্তি ওয়াকারুজ্জামান সম্পর্কে খুব কম জানেন বলেই আমি মনে করি। প্রিয় দর্শক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান যে কাজটি করেছেন তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে অনুমতি নিয়েই তিনি করেছেন। অর্থাৎ এই বৈঠকটি কিন্তু সম্পূর্ণরূপে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এটি সম্পর্কে অবগত ছিলেন এবং এখানে সীমান্তে আমাদের যে সোলজার যারা বা জনগণ যারা রয়েছেন আমাদের অনেককেই কিন্তু আপনারা জানেন যে এখানে হত্যা করা হয়। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম যে কিভাবে সীমান্তে আমাদের দেশের নিরীহ জনগণকে হত্যা করা হতো। তো এই বর্ডার কিলিং নিয়ে আলোচনা হয়েছে এবং এই বৈঠকে কিন্তু আরও পারস্পরিক নানা বিষয় নিয়ে কিন্তু খোলামেলা আলোচনা হয়েছে, যেটা নতজানু আওয়ামী লীগের আমলে কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার কোনো সুযোগ ছিল না। তো জেনারেল ওয়াকারুজ্জামান এ ধরনের বিষয়ে স্পষ্টভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। তো সেজন্য মনে করি যে যারা এই বৈঠকটিকে খাটো করার চেষ্টা করছেন তারা আসলে না জেনে বা না বুঝেই করছেন। আর এক্ষেত্রে আমি বলতে চাই যে ভারতের কাছে যদি আপনি অপ্রিয় হন তাহলেই বুঝতে হবে যে আপনি রাইট ট্র্যাকে আছেন। তো এই মুহূর্তে বিক্রম মিশ্রির সাথে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠকটি করার পরে ভারত কি তাকে ভালো চোখে দেখছে, এটি একটি বড় প্রশ্ন। তো প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি গত 27 ডিসেম্বর 2024 তারিখে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার মাধ্যমে তাদের অনলাইনে প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের যে প্রতিবেদনটি, এবং সেখানে সেনাবাহিনী সম্পর্কে যে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে তার মাধ্যমেই কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান যে ভারতের কাছে অপ্রিয়, এবং সেটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে ভারতের কাছে যিনি অপ্রিয়
তিনি নিঃসন্দেহে দেশপ্রেমিক। এবং এই যে ভারতীয় আনন্দবাজার, তারা যে আমাদের সেনাবাহিনীকে কেন্দ্র করে এই যে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে চলেছে, এবং তারা যে বলার চেষ্টা করছে যে পাকিস্তানি সেনাবাহিনী নাকি প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের সেনানিবাসে প্রশিক্ষণে আসার সম্ভাবনা রয়েছে বা পরিকল্পনা রয়েছে, এ ধরনের ভিত্তিহীন এবং বাস্তবতার সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ যে কথাবার্তা তারা লিখছে, এর মাধ্যমে কিন্তু প্রমাণিত হচ্ছে যে তারা আসলে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল করার জন্যই যে চেষ্টা করছে বা আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এর মাধ্যমে প্রমাণিত হয় যে বিক্রম মিশ্রির সাথে এই যে জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠকটিকে কেন্দ্র করে যারা যারা বলার চেষ্টা করছেন যে এটি আসলে ভারতের হাতে একটা নতজানু সরকারের একটি আমাদের যে পরিকল্পনার বাস্তবায়নের একটি অংশ যারা মনে করছেন, তারা আসলে আমি মনে করি যে এটা বোকার মতো সমীকরণ টানছেন। কারণ একটা কথা ভুলে গেলে চলবে না যে অত্যন্ত দেশপ্রেমিক এই সেনাপ্রধান, তিনি কিন্তু তার মানবিকতা দেশপ্রেমের স্বাক্ষর কিন্তু প্রতিটি পদে পদে রেখে চলেছেন 5ই আগস্টের পর থেকে। এবং যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি করতো সেনাবাহিনীর যেসব সদস্য, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিনি বদলি করছেন, এবং তার নির্দেশনাতেই কিন্তু ইতিমধ্যেই 2 জন লেফটেন্যান্ট জেনারেল এবং একজন মেজর জেনারেলকে চাকরি থেকে অকালে অবসরে পাঠানো হয়েছে, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল। তো সেজন্য আমি বলতে চাই যে এই যে কর্মকাণ্ডগুলো ঘটছে এবং এই যে 3 জন মেজর জেনারেল যাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে ক্ষমতাহীন করা হয়েছে, এগুলো কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের ইশারাতেই হচ্ছে। এবং তিনি ইতিমধ্যেই সেনাবাহিনীতে প্রকৃত বঞ্চিত যারা 37 জন কর্মকর্তা রয়েছেন তাদেরকে তিনি পদোন্নতির ব্যবস্থা করেছেন। তো সব মিলিয়ে কিন্তু তিনি সেনাবাহিনীর যারা বর্তমানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি একটি অন্য উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছেন তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে। তো সেই মানুষটি যখন বিক্রম মিশ্রির সাথে একটি বৈঠক করেছেন, আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে সেই বৈঠকটি কিন্তু কোনো ধরনের নিজেদের দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার বৈঠক নয়, বরঞ্চ নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই নিজেদের একটা দৃঢ়চেতা মনোভাব প্রকাশ করার উদ্দেশ্যেই কিন্তু তিনি ওই ধরনের বৈঠক করেছেন। এই আস্থা বা এই বিশ্বাসটি আমাদের থাকতে হবে। আর যারা বলছেন যেটি গোপন বৈঠক, তাদেরকে আমি আরেকবার বলতে চাই, এটা কোনো গোপন বৈঠক ছিল না। এই বৈঠকটি সম্পর্কে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অবগত ছিলেন। তাই প্রিয় দর্শক, যারা এটা নিয়ে নানা ধরনের সমীকরণ করছেন বা অযাচিত যারা এটা নিয়ে কনক্লুশন টানছেন, আশা করছি যে আমার এই ভিডিওর পরে তারা সে ধরনের কনক্লুশন থেকে বিরত থাকবেন। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে এটাই বলবো যে নানা ক্ষেত্রে নানা ধরনের বিভ্রান্তি কিন্তু চারিদিক থেকে ছড়ানো হচ্ছে, এবং এই বিভ্রান্তিগুলো ছড়িয়ে আমাদের মাঝে একটা বিভাজনের সংস্কৃতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে আসলে একটা ঐক্যবদ্ধভাবেই আগাতে হবে, কারণ এই জাতি এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা নতুন দিনের স্বপ্ন দেখছি, এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের কিন্তু পরস্পরের মাঝে যে একটা অনৈক্য আমরা দেখতে পাচ্ছি, অনৈক্য কিন্তু আমাদেরকে দূর করে একটা ঐক্যের আমাদেরকে ডাক দিতে হবে। এবং সেক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যেখানে পুলিশ বাহিনীর মতো অনেক রাষ্ট্রীয় বাহিনী রয়েছে যেগুলো এখনো অকার্যকর, এবং এই সেনাবাহিনীটাই কিন্তু এখনো একটা ফাংশনাল বাহিনীতে রয়েছে। তো সেজন্য সেনাবাহিনী বা সেনাপ্রধানকে কেন্দ্র করে যারা এ ধরনের রং মেসেজ দেওয়ার চেষ্টা করছেন তারা এ থেকে বিরত থাকবেন, সেটাই আমি প্রত্যাশা করছি। তো এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং সেনাবাহিনীর সম্পর্কে ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজার একটি ভয়ঙ্কর প্রতিবেদন করেছে, এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃজনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এটিকে নিয়ে অবশ্যই প্রতিবাদও দেওয়া হয়েছে। তবে এই যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করা হয়েছে সেটি নিয়ে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে, এবং এই বিভ্রান্তি সৃষ্টির পেছনে অবশ্যই সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সাম্প্রতিক সময়ে মৌলবাদীদের যে আস্ফালন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেগুলো কাজ করতে পারে, এটুকু আমি প্রথমে বলে রাখছি। আমরা আনন্দবাজার যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করেছে সেই বিষয়ে আগে একটু চুম্বক অংশ আপনাদেরকে জানিয়ে রাখি, তারপরে ISPR কি বলছে সেটাও নিশ্চয়ই আপনাদের জানাবো। এখানে বলা হচ্ছে যে কুর্সিতে বসা স্তক ভারত বিরোধী মনোভাব বজায় রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবার আরো এক কদম এগিয়ে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের জন্য পদ্মা পাড়ের দরজা খুলে দিলেন তিনি। সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লায় আসছে পাক সেনারা। ফলে প্রায় 53 বছর পর ফের রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের পা পড়বে পদ্মা পাড়ে। মেজর জেনারেল পদমর্যাদার পাক সেনা অফিসার বাংলাদেশের ফৌজকে প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আমি আবারও বলছি, এখানে বলা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে 2025-এর ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে পাক সেনা। প্রথম পর্যায়ে প্রশিক্ষণ চলবে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে। বাংলাদেশের এই সেনা ছাউনিতেই রয়েছে ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের সদর দপ্তর। আনন্দবাজার বলছে, জানা গিয়েছে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ শেষ হতে প্রায় 1 বছর লাগবে। বাংলাদেশের সেনাবাহিনীর 10টি কমান্ড রয়েছে। পরবর্তী এই পর্যায়ে প্রতিটি কমান্ডেই প্রশিক্ষণ দেবে পাক সেনা বা পাক ফৌজও। চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেনা প্রশিক্ষণের প্রস্তাব দেন পাক ফৌজের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জা। আর সেটিকে নাকি সাদরে গ্রহণ করেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। বলা হচ্ছে যে রাওয়ালপিন্ডির সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন পদ্মাপাড়ের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। সম্প্রতি বাহিনীকে প্রশিক্ষণ দিতেই পাক সেনা অফিসারদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এবং পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র আসছে, বিপুল পরিমাণ গোলাবারুদ আসছে। মাঝে কয়েকদিন আগে পাকিস্তান থেকে যে একটি জাহাজ এসেছিল, পাকিস্তানের সঙ্গে তো ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে নতুন উদ্যমে, সেটাও আমরা জানি। সেই হিসেবেই বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্রে পাকিস্তানে কিছু পণ্য নিয়ে আমাদের চট্টগ্রাম নোঙরে ভিড়েছিল। এটি নিয়েও তখন এক ধরনের বিভ্রান্তিকর, এক ধরনের কি পুরোপুরি মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল। সেটি আবারও এখানে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান থেকে বিপুল পরিমাণ গোলা বারুদও আমদানি করা শুরু করেছে বাংলাদেশ। এবছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইসলামাবাদের কাছে 40,000 রাউন্ড বুলেট চেয়ে পাঠিয়েছে ঢাকা। গত 2 মাসে পাকিস্তান থেকে অন্তত 2টি মালবাহী জাহাজ গিয়েছে বাংলাদেশ বন্দরে। সাধারণ পণ্য নাকি তার আড়ালে গোলাবারুদ ঢাকায় পাঠাচ্ছে ইসলামাবাদ। ইতিমধ্যে তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। গোটা ঘটনার উপর নজর রাখছে নয়াদিল্লি। সেই জাহাজে কি এসেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকেও স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ পেয়েছে, কিন্তু কোথায় এত গোলা বারুদ? এবং এখনো পর্যন্ত আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি, সিসমিক এক্সপ্লোসিভ নাকি পাকিস্তান থেকে আসছে, যেগুলো কম্বোডিয়ার তৈরি, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের গুজব। আমরা এগুলো গুজবই এখনো পর্যন্ত বলতে চাই। এবং ভয়ঙ্কর সব এক্সপ্লোসিভ বাংলাদেশে নাকি আসছে। যাই হোক, আনন্দবাজার বলছে, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায় উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে আলাদা করতে বাংলাদেশকে বোর্ডের মতো ব্যবহার করছে পাকিস্তান। রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের মূল লক্ষ্য শিলিগুড়ি করিডোর। এবং শেষ পর্যায়ে এসে এখানে যে কথা বলা হচ্ছে যে যেহেতু শিলিগুড়িকে আলাদা করতে চায়, ভারতের যে 7 সিস্টার্স রাজ্যগুলো জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, যে 7টি অঙ্গরাজ্য রয়েছে সেইগুলোকে আলাদা করতে চায় ভারতের মূল ভূখণ্ড থেকে। এটি আইএসপিআর এর চক্রান্ত। এবং বাংলাদেশকে ব্যবহার করতে চায়। এগুলো যদিও অনেক পুরনো কথা, মানে অন্তত গত 4-5 মাস ধরে চলছে। আমি আবার বলছি, এগুলোর পিছনে আমাদের এখান থেকেই যে ধরনের তথ্য ঠিক নয়, যে ধরনের কথাবার্তা সরকারের বিভিন্ন পর্যায়ে উপদেষ্টা বা সমন্বয়কদের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে, এইগুলো নিয়ে অবশ্যই এই রিপোর্টের ভিত্তিতে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে এবং অবশ্যই তাদের পক্ষ থেকে এক ধরনের উস্কানি অবশ্যই দেওয়া হয়েছে। আরেকটু এই রিপোর্টের অংশবিশেষ একটু আপনাদের জানাতে চাই। সেটি হচ্ছে, এখানে বলা হচ্ছে 1971 সালের যুদ্ধের ভারতের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে ছিল বাংলাদেশের মুক্তিবাহিনী। মাত্র 13 দিনের মধ্যে মাথা নোয়াতে হয় ইসলামাবাদকে। মানে কি হলো? আমরা জানি ভারত আমাদেরকে সাহায্য করেছে 71-এ, আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছে, এটা সত্য। কিন্তু কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করে দেওয়া হচ্ছে যে ভারতের সেনাদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এর প্রতিবাদে অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আইএসপিআর বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা, আন্তর্জাতিক সহযোগিতা নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পালন করে। এখানে বলা হচ্ছে যে
পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আমি শুরুতে যে কথাগুলো বলছিলাম যে এই রিপোর্ট অবশ্যই ব্যাপক অংশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। আইএসপিআর থেকে যদিও বিবৃতি দেওয়া হয়েছে, প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে, তারপরে কেন বিভ্রান্তি সৃষ্টি করবে সেটি হচ্ছে যে এতে উস্কানি দিল কারা? অবশ্যই ভারত অনেক আগে থেকে আমাদেরকে নানান ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করছে একটু দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য। কিন্তু মাহফুজ আলম কয়েকদিন আগে কি বললেন? বাংলাদেশের ম্যাপকে তিনি বড় করে দেখালেন, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে নিতে হবে, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আরো ভারতে যেসব অঙ্গরাজ্য ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে বাংলাদেশের ম্যাপের মধ্যে নিয়ে আসতে হবে। এক, দুই হচ্ছে তিনি গৃহযুদ্ধের ডাক দিয়েছেন কয়েকদিন আগে। তিন হচ্ছে যখন বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে মৌলবাদী শক্তি একটা আস্ফলন আমরা দেখতে পাচ্ছি, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নানান পর্যায়ে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে। অ্যাভয়েড মানে তারা নির্বিকার রয়েছে, নীরব রয়েছে, সেগুলো আমাদের মনে নানান ধরনের সন্দেহ জাগাচ্ছে, বিভ্রান্তি তৈরি করছে, প্রশ্ন তৈরি করছে। মোহাম্মদ আলী জিন্নাহকে এই বাংলাদেশে বসে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের মাধ্যমে প্রকাশ্যে দাবি জানানো হয় তাকে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে, সেখানেও সরকার নীরব থাকে। মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, সেটির উপরে 24-এর গণ অভ্যুত্থানকে স্থান দেওয়ার চেষ্টা করা হয়। 16ই ডিসেম্বর নিয়ে প্রশ্ন সৃষ্টি করা হয়, কেন 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস থাকবে? এই যে নানান ধরনের বিতর্কিত কথাবার্তা আমরা শুনছি, খোদ সরকারের উপদেষ্টা থেকে শুরু করে নানান পর্যায়ে যারা সরকারের সহযোগী হিসেবে এখন কাজ করছে, সরকারকে সমর্থন করছে, সেই ধরনের শক্তির মধ্য থেকে অবশ্যই ভারতের আনন্দবাজারের এই রিপোর্টে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং এই প্রতিবেদনে যে বলা হলো, বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে আগামী ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে পাকিস্তানের সেনারা বাংলাদেশের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দিবে। এটি কোন গণমাধ্যমে এসেছে? আনন্দবাজার এটি কোথায় পেল? ভারত কোথায় পেল এই তথ্য? কিন্তু আমরা বলতে চাই, এটুকু বলবো, নানান ধরনের অনুষঙ্গ, নানান ধরনের যে লক্ষণ, সেইগুলো এই রিপোর্টকে ভিত্তি দেবে, যেটা আমাদের জন্য চরম ভয়ঙ্কর। আমি আবারও বলছি, ভিত্তি মানে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করবে। এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ তো বর্তমান অন্তর্বর্তী সরকার একটা দহরম মরম সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, এটা ওপেন সিক্রেট, কিছু বলার নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু অবশ্যই আমাদের সেনাপ্রধান যে দায়িত্ব পালন করেছেন, 5 আগস্ট পুরো জাতিকে উদ্ধার করেছেন, তাকে নিয়ে যেই মন গড়া, আমি এখনো পর্যন্ত বলতে চাই মন গড়া, ভিতরে কি হচ্ছে এক্সাক্ট আমি জানি না। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও বাংলাদেশে যে পাকিস্তানের সেনাবাহিনী আসছে, এটা নিয়ে ভারতের খুব মাথা ব্যথা এবং ভারত মোটামুটি পাগল প্রায় হয়ে গিয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী কেন বাংলাদেশে আসবে। পাশাপাশি নাজমুল সাকিব কথা বলেছেন বিক্রম মিত্রের সাথে আসলে কী বৈঠক হয়েছিল এই আমাদের সেনাপ্রধানের, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো আলোচনা শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন।